আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। এই দাবির মধ্যে হঠাৎ মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, তিনি হযরত ওমর হতে পারেন না। আওয়ামী লীগের পুনর্বাসন মানাও, প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে ভালো মানুষ কয়জন ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজই হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ চান না জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেছেন, জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের সমর্থক, তাদের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য। আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোনো সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না। ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। রংপুরে জি.এম. কাদের, তাহলে আর ঢাকায় ফেরার দরকার কি? রংপুরেই থাকুক। যদি রংপুর নিরাপদ হয় জি.এম. কাদেরের জন্য, তাহলে রংপুরে থাকাই ভালো। এরকম অদ্ভুত ব্যাপার, মানে এইভাবে প্রকাশ্যে আনা ভালো। একটা আলোচনা এসছে জি.এম. কাদের, তিনি বলছেন যে তাকে ঢাকা থেকে একজন আজ ফোন করে বলেছেন তিনি ঢাকায় ফিরলে গ্রেপ্তার হতে পারেন। জি.এম. কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জি.এম. কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বুঝেন তাহলে রাজনীতি কেমনি করবেন? এই জি.এম. কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জি.এম. কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জি.এম. কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জি.এম. কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যে জি.এম. কাদের চুপ থেকেছে সেই জি.এম. কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জি.এম. কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জি.এম. কাদেরের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জি.এম. কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জি.এম. কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জি.এম. কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জি.এম. কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে হঠাৎ আওয়ামী লীগ নেতার গর্জন। রাজনীতিতে নতুন করে কিসের বার্তা? আওয়ামী লীগের ভয়াবহ পরিকল্পনা ফাঁস করে দিলেন সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এদিকে ভারতের সাথে জি.এম. কাদেরের গোপন চুক্তি, হাসিনাকে ফেরাতে মাঠে থাকবে জেপি, ফোন কল ফাঁস, ঢাকায় ফিরলে জি.এম. কাদেরকে গ্রেপ্তার করা হবে। রাজনীতিতে নতুন মোড়, নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস এবং ভারতের সাথে জি.এম. কাদেরের গোপন চুক্তি ও ফোন কল ফাঁসের ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল সারা দেশ। এই দাবির মধ্যে হঠাৎ মুখ খুলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্তর্জাতিক একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারবে এমন কোনো শক্তি নেই বলে জানিয়েছেন তিনি। আওয়ামী নেতার করা এই আলোচিত মন্তব্য ও আওয়ামী লীগকে পুনর্গঠন নিয়ে চলমান বিতর্কের বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গণ অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলটির সকল নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন। আর রক্তঝরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছিলেন আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্ররা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কোনোভাবেই মেনে নিতে রাজি না অনেকে। তবে এবার আওয়ামী লীগ সরকার এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দলের অবস্থান। দলীয়ভাবে দলকে পুনর্গঠন সংগঠিত করা সেটা তো অন্য জিনিস। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন, আগামী নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলে আওয়ামী লীগ কোনোভাবেই তাতে অংশগ্রহণ করবে না। এছাড়া আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে যে সন্দেহ বা প্রশ্ন উঠছে বর্তমানে, সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতৃত্ব এখনো
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে তিনি জানান, শেখ হাসিনার বিকল্প নেতা এখনো কেউ নেই। দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এখনো পূর্ণ আস্থাশীল। মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের ঐক্য এবং দলের প্রতি শেখ হাসিনার অটুট নেতৃত্বের বিশ্বাসের কথা জানিয়ে দলের ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক আত্মবিশ্বাসও প্রকাশ করেন সাক্ষাৎকারটিতে। আওয়ামী লীগের টপ থেকে শুরু করে তৃণমূল গ্রাসরুট পর্যন্ত শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের প্রতি আস্থাশীল। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উপস্থাপনকারী শক্তির বিরুদ্ধে তিনি জানান, বাংলাদেশে এমন কোন শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। তার মতে এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি কোনায় অবস্থান করে, যার ফলে এই দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এছাড়া নির্বাচন প্রসঙ্গে কিছু প্রশ্নও তুলেন আওয়ামী এই নেতা। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার কেন নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে রাজনীতির মাঠে চলছে নতুন এক গুঞ্জন। রিফাইন্ড আওয়ামী লীগ বা পুনর্গঠিত আওয়ামী লীগের ধারণা উপস্থাপন হয়েছে দেশের রাজনীতিতে, যেখানে শেখ হাসিনা এবং গণহত্যা মামলার আসামিদের বাদ দিয়ে নতুনভাবে আওয়ামী লীগ কার্যক্রম শুরু করতে পারবে বলে গুঞ্জন উঠেছে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, যেমন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আলোচনার পর এখন রাজনীতির মাঠে নতুন এই আলোচনা নতুন বিতর্কের সৃষ্টি করেছে, যেটি হলো আওয়ামী লীগ পুনর্গঠন হবে নাকি পুরোপুরি নিষিদ্ধ। আর চলমান এই পরিস্থিতি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বুঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যে জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনারা ইউনাইটেড থাকেন। জিএম কাদেরের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে একটি বিশেষ গোপন চুক্তি সম্পাদন হয়েছে। জিএম কাদের সে কারণে এখন সকাল সন্ধ্যা বিভিন্ন জায়গায় টিভি মিডিয়ার সামনে তিনি এখন বক্তব্য রেখে চলেছেন এবং তিনি যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বাংলাদেশের আগামী নির্বাচনে রাখার জন্য সব দল যেখানে নিষিদ্ধ করতে চায় সেখানে তিনি তাদের পক্ষে বক্তব্য রেখেই চলেছেন। এক বাক্যে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে এখন ভূমিকা পালন করছেন রাস্তাঘাটে সব জায়গায় রাজনীতিতে জিএম কাদের সাহেব। আপনারা নিশ্চয়ই ভাবতে পারেন যে বাংলাদেশের 5ই আগস্টের যে জুলাই বিপ্লব সম্পন্ন হয়ে শেখ হাসিনা আগস্টের 5 তারিখে পালিয়ে গিয়েছে, তারপরে বাংলাদেশে স্বভাবতই আওয়ামী লীগ প্রেমীও যদি কেউ থাকে তারা কিন্তু তাদের কথাবার্তার ধরন কিছুটা হলেও পরিবর্তন করে ভিন্ন স্টাইলে বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছেন। কিছুটা আওয়ামী বিরোধিতাও দেখিয়ে টিকে থাকার লড়াইয়ে তিনি এখন অবস্থান করছেন। কিন্তু এই জিএম কাদের সাহেব শেখ হাসিনার বিদায়ের পর থেকে মনে হচ্ছে যেন গত 16 বছর যা বলতে পারেননি তা আরো নতুন করে বেশি বেশি বলা শুরু করে দিয়েছেন। সকাল সন্ধ্যা তার যতগুলো বক্তব্য আসে সবগুলো বক্তব্যের মধ্যে একটাই, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে বাদ রেখে কোনো হবে না, এখানে চালকের সমস্যা, গাড়ির সমস্যা নেই, বিভিন্ন ধরনের মন্তব্য করে তিনি আজকের এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নেমেছেন। আপনি কি ভাবছেন যে জিএম কাদের সাহেবের সেই কলিজা আছে যেই কলিজা দিয়ে 5ই আগস্টের এই বিপ্লবের পরে তিনি এখন জাতির সামনে প্রতিনিয়ত এই বক্তব্য দিবেন? মোটেও না। এটা একটি গোপন চুক্তির অংশ, এটা একটা পরিকল্পনার অংশ। যেই জিএম কাদের গত 16 বছর দেশের জন্য, মানুষের জন্য একটা কথা বলতে পারে নাই, আমাদের 5ই আগস্ট জুলাই বিপ্লবের জন্য পর্যন্ত সাহস করে সংসদ থেকে পদত্যাগ করতে পারে নাই,
যেই বিএম কাদের পূর্ববর্তী সময়ে ভারতে ভিজিট করে এসে বাংলাদেশে এসে কি চুক্তি হয়েছে সেটা বলতে পারে নাই, কি বক্তব্য হয়েছে সেটা বলে নাই, সেই জিএম কাদের এখন সকাল সন্ধ্যা আওয়ামী বন্দনা করছে। এবং কোন সময়ে স্রোতের বিপরীতে যখন বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে, যে আওয়ামী লীগেরও ছিল, তারাও এখন আওয়ামী লীগের প্রশংসা থেকে একটু দূরে থাকছে নিজেকে বাঁচানোর জন্য, সেই জায়গায় জিএম কাদের সকাল সন্ধ্যা আওয়ামী লীগের প্রশংসা করছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটা খুবই স্বাভাবিক ঘটনা? না, তাদের সাথে ওই দেশের ভারতের বিশেষ গোপন সম্পর্কের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে, আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আমার কাছে তথ্য আছে, এই লোকের সাথে গোপন চুক্তির ভিত্তিতে এখন একটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার জাতীয় পার্টি নিয়ে তোমার ভাবা লাগবে না, তুমি জাতীয় পার্টি, কিন্তু তোমার কাজ হবে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য তুমি শুধু তোমার মুখ থেকে বলতেই থাকবা। এই বলার অনেকগুলো কাজ আছে, এই বলতে 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 জাতির কাছে আওয়ামী লীগের বিষয়টাকে হালকা করে দেওয়া হবে এবং এটার ভূমিকা পালন করবে জিএম কাদের। আমি সবসময় জাতীয় পার্টির উত্থান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে কথা বলতাম। বাংলাদেশে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হলো, তখন পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গেল। এই জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের যে একটা শক্তির জয় জয়কার শুরু হয়েছিল, তখন তারা পরিকল্পনা করলেন যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দিতে হলে আরেকটা জাতীয়তাবাদী স্টাইলে, ইসলামী মূল্যবোধের স্টাইলে পার্টি গঠন করতে হবে। কিন্তু সেই পার্টি সবসময় অ্যালায়েন্স করবে আওয়ামী লীগের সাথে, কাজ করবে আওয়ামী লীগের জন্য। যতদিনে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে না পারবে ততদিন এই পার্টিকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রাখা হবে। জাতীয় পার্টিকে সেভাবে করেই এই বিএনপিকে ঠেকানোর জন্য সেই সময়ের ইতিহাস বলছি, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আদলেই তারা একটা থিম নিয়ে জনগণের কাছে স্বৈরশাসক হিসাবে আসে এবং যে 9 বছর তারা কাজ করেছে, তাদের প্ল্যান ছিল ওই 9 বছরের পরেই শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা চলে আসবে বিদায় জাতীয় পার্টিকে 9 বছর পরে পার্শ্ববর্তী দেশের পরিকল্পনাই নামানো হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কিন্তু তাদেরও ইশারা ছিল যে এখন নামতে পারে, নামলেই আওয়ামী লীগ আসবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেই সময়ও পার্শ্ববর্তী দেশ হতাশ হয়েছে, কারণ ওই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে। তখন জাতীয় পার্টির বিদায়ের পরে আওয়ামী লীগ আর জয়যুক্ত হতে পারেনি। সেই জায়গা থেকে আপনি স্পষ্ট দেখেন সেই সময় এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে, পরবর্তী সময় একটা আমল আপনি পাবেন না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিএনপির সাথে কিংবা ওই সমসাময়িক রাজনীতিতে যারা দেশপ্রেমিক ছিল তাদের সাথে জাতীয় পার্টির কোনো ঐক্য হয়েছে। তার মানে হচ্ছে এই জাতীয় পার্টিটাকে তৈরি করা হয়েছে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। এই যে গত 16টি বছর বাংলাদেশের অবৈধ শাসন ছিল, এই অবৈধ শাসনেরও মূল নায়ক নায়িকা হচ্ছে এই জাতীয় পার্টি। কখনো রওশন এরশাদকে দিয়ে, কখনো বিদিশা এরশাদকে দিয়ে, কখনো জিএম কাদেরকে দিয়ে, এবং এদের এই দলটার মূল কার্যালয় হচ্ছে ভারতে। তারা ওখান থেকে নেতৃত্ব দেয়, ওখান থেকে পরিচালিত হয়। এবং ভারতপ্রেমী একটা দল যদি বাংলাদেশে এখন থাকে তার নাম জাতীয় পার্টি, এবং যেটা এখন 3টা ভাগে বিভক্ত হয়ে চালাচ্ছে, এই তিনোটার কার্যালয় হচ্ছে ভারতে। কারণ তারা যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে রওশন এরশাদ কিভাবে ব্যবহৃত হয়েছে। তখন কিন্তু জিএম কাদের সাহেব আবার একটু একটু ন্যায়সঙ্গত কথা বলে ভাব দিতে চেয়েছে যে আমাদের সাথে আছে, কিন্তু আসলে এটা তাদের পরিকল্পনার অংশ। তাকে একটু ইমেজ গ্রো করার তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছে ভারত। পরবর্তীতে আবার এই লোকই এখন জাতীয় পার্টির নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনে নেমেছে। প্রতিদিন তার বক্তব্য খেয়াল করবেন, তিনি বারবার বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এত বড় একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না। অথচ এই লোক ভুলে যায় যে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, খুন করেছে, গুম করেছে, সেই জায়গায় আজকে কি করে তিনি এই নির্লজ্জ বক্তব্য দেয়। দেখেন উনি গ্রেপ্তার হচ্ছে না, কার ইশারায় হচ্ছে না, কেন হচ্ছে না? এই বাংলাদেশে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের আমলে, যাদের সামান্যতম কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অবিচার কারোর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে যখন গ্রেপ্তার করে ধর্ম অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আর এখন এরা বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য রেখেছে জিএম কাদের নির্বাচনের সময়, যে ভারত কি কথা হয়েছে আমি বলতে চাই না যতক্ষণে তারা মুখ থেকে না বলতে বলবে। তো এই যে দেশদ্রোহী, যেই লোক বাংলাদেশের এই বর্তমান প্রজন্মকে বুঝতে অক্ষম, সেই লোককে এখন পর্যন্ত অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না। এটাকে চারটিখানি মনে করবেন না। ঢাকায় ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে। রংপুরে জিএম কাদের, তাহলে আর ঢাকায় ফেরার দরকার কি, রংপুরেই থাকুক। যদি রংপুর নিরাপদ হয় জিএম কাদের জন্য তাহলে রংপুরে থাকাই ভালো। এরকম অদ্ভুত ব্যাপার, মানে এইভাবে প্রকাশ্যে আনা ভালো। একটা আলোচনা এসছে জিএম কাদের, তিনি বলছেন যে তাকে ঢাকা থেকে একজন আজ ফোন করে বলেছেন তিনি ঢাকায় ফিরলে
গ্রেপ্তার হতে পারেন। শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর মহানগর এবং জেলা কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীদের নিয়ে ইফতার পরবর্তী এক আলোচনা সভায় জিএম কাদের এই আশঙ্কার কথা জানান। 4 দিনের সফরে শুক্রবার রংপুরে আসেন জিএম কাদের। জিএম কাদের বলছেন, আমাকে ঢাকা থেকে একজন আজ বলেছে, উনি কতটুকু রিলায়েবল জানি না, ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনি বরং রংপুরে থাকেন। কেন রংপুরে মানে পুলিশ নাই? যদি অ্যারেস্টের পরিকল্পনা থাকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, নাকি রংপুরে এমনই জাতীয় পার্টির দুর্গ, সেই দুর্গে আসতে পুলিশ প্রশাসন ভয় পাচ্ছে? বিষয়টা কি এমন? রংপুরে লোকের সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকারের সাহস পাবে না? আমার অন্তর থেকে এই জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করেছি, আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না। বাহ, শুধু ভালো। এরকম বীরত্ব আওয়ামী লীগ আমলে দেখালে তাহলে তো কয়েকটা নির্বাচন সেই বর্জন করতে পারতো এবং জাতীয় পার্টির ভাবমূর্তি অন্যরকম হতো। রংপুর জেলা পরিষদ মিলনে তিনি ইফতার পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রদের নেতৃত্বের নানা দিক নিয়ে কঠোর সমালোচনা করেন। প্রায় 40 মিনিটের বক্তব্যে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলকে বাইরে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে বলে জিএম কাদের অভিযোগ করেন। এখন মানে আওয়ামী লীগের সঙ্গে মিলে গেল। হ্যাঁ, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে ষড়যন্ত্র। জিএম কাদের বলছেন, ওনাদের মধ্যে, ছাত্রদের নতুন দলে, ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন, আমরা একটা দল করব, সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই দলকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় আসতে হলে প্রতিযোগী কম হতে হবে। প্রতিযোগী কে আছে? আওয়ামী লীগ। সে তো গর্তে ঢুকে গেছে, গর্ত থেকে যেন বেরোতে না পারে। সেকেন্ড প্রতিযোগী জাতীয় পার্টিকে তো কোনো দিক দিয়ে পেঁচানো যাচ্ছে না। ওই যে প্রচারণা চালিয়েছিল এতদিন, দোসর করে এদের বাদ দাও, দোসর বলে প্রচারণা করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটি বন্দোবস্ত হয়েছে বলে অভিযোগ করেন জিএম কাদের। তিনি বলেন, সবাই জানে আন্দোলনে ওনারা জাতীয় পার্টি ছিল, তারপরও কেন আমাদের রাজনীতি করতে দেওয়া হচ্ছে না? আমাদের মিটিং মিছিল বাধা দেওয়া হবে, আমাদের পার্টি অফিসে হামলা করা হবে, আমাদের ইফতার মাহফিলে হামলা করা হবে, আমরা যেন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাই, জনগণ যেন আমাদের ভুলে যায়, আমাদের নেতারা যেন হতাশ হয়ে যায়, এটাই ছিল উদ্দেশ্য। এখনো এই উদ্দেশ্য নিয়ে কাজ করছে তারা। কিন্তু ওই যে পদ বাণিজ্য এবং মনোনয়ন বাণিজ্য, এটা নিয়ে তো অনুসন্ধান করছে এবং তাদের কাছে, দুদকের কাছে কিছু তথ্য প্রমাণ আছে। এটা নিয়ে যদি তারা অগ্রসর হয় তখন কি হবে, এটার জবাব কি হবে? এবং সেটা যদি কনফিডেন্ট থাকে যে এই অভিযোগটা ফেস করতে পারবে, তাহলে ভালো, তাহলে আর ভয় কিসের? সরি, আর চুপ থাকতে পারলাম না, মন্তব্য হান্নান মাসুদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য দুই সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেছেন, এই দুই নেতার মধ্যে একজন মিথ্যা বলছেন। আজ রোববার ফেসবুকে এক পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এতে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ দেয়া আগের এক পোস্টের কিছু অংশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সার্জিস আলমের ওই পোস্টের মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে হান্নান মাসুদ লিখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। তিনি আরো লিখেন, দলের গুরুত্বপূর্ণ পদ থেকেও আপনারা ব্যক্তিগতভাবে যেভাবে বিচরণ করছেন এবং তা প্রকাশ্যে এনে এনসিপিকে বিতর্কিত করছেন তা গ্রহণযোগ্য নয়। এনসিপির জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসুদ আরো লিখেন, মানুষ যখন এনসিপিকে নিয়ে স্বপ্ন বুনছে তখন দলকে বিতর্কিত করার এজেন্ডা কার? সরি, আর চুপ থাকতে পারলাম না। এর আগে আজ রবিবার সকালে ফেসবুকে এক পোস্টে সার্জিস আলম জানান, 11 মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কি ঘটেছিল। তিনি হাসনাত আবদুল্লার আগের বক্তব্যের কিছু অংশের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। সেই সঙ্গে ওই বৈঠকের বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিক্রিয়া সমীচীন হয়নি বলে মত দেন তিনি।